নমস্কার। ২০২৬-এর প্রথম ভিডিও। আজকের এই ভিডিওটা দারুণ ইনফরমেটিভ হতে চলেছে। এই ভিডিওতে কি থাকবে আগে শুনে নিন। প্রথমে মার্কেট নিয়ে অ্যানালিসিস থাকবে। আ প্লাস তার সাথে আমি আমার নিজের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওর একাংশ আপনাদের সাথে শেয়ার করব জাস্ট লার্নিং পারপাসের জন্যে। তাছাড়া একটা ২০২৬-এর জন্যে কিন্তু স্পেশাল কিছু মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে তার সাথে সাথে আমি ট্রেডিং চ্যালেঞ্জ যে সিরিজ চালু করেছিলাম ১ মাস আগে, তার রেজাল্ট সেটা ৩১শে ডিসেম্বর ২০২৫-এ শেষ হয়েছিল। তার রেজাল্টটা নিয়ে আলোচনা করব বা তার রেজাল্টটা দেখাবো। তার সাথে সাথে তার সাথে সাথে যেটা আপনাদের জন্য একটা বোনাস থাকতে চলেছে, যদি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা থাকেন, তাহলে মিউচুয়াল ফান্ডে এমন কি একটা স্ট্র্যাটেজি, টেকনিক্যাল অ্যানালিসিসের একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি নিজে ইমপ্লিমেন্ট করি এবং যার জন্যে মার্কেট রিটার্নের থেকে একটু বেশি রিটার্ন কিন্তু আমি মোটামুটি পেয়ে থাকি বা পাওয়ার সম্ভাবনা থাকে। সেই বোনাস টিপসটাও হাতে কলমে দেখিয়ে দেব আপনাদের সামনে চার্টে করে। ঠিক আছে? সুতরাং দারুণ জমজমাট ভিডিও হতে চলেছে। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সবাইকে, আপনাকে এবং আপনাদের ফ্যামিলির সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, বা ক্রিসমাসও আগে ছিল। একটা ছুটির মরশুম চলছিল। আবার ব্যাক টু দ্য আ বে মানে সবাই কাজকর্মে আবার চালু হয়ে গেছে আমাদের আজ থেকে। তো আ আবার জিনিসগুলো শুরু হচ্ছে ছুটির পর সব ফ্রেশ মাইন্ডে। তো চলুন শুরু করি। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন। দেখুন, মার্কেট আজকে জাস্ট এখন মার্কেট শেষ হব করছে। ৩:৩০ এর নাগাদ বাজে। ২৬,২৩৬, ২৩৩ এ বন্ধ হচ্ছে। ডেইলি চার্ট আপনাদের সামনে আছে। একটু রেড ক্যান্ডেল এসেছে, যেটা একদম স্বাভাবিক। আমি কয়েকদিন আগে আপনাদের জাস্ট গত ভিডিওটা যদি একটু দেখেন, এই ভিডিওটা যদি দেখেন, এইখানে আমি লাইন চার্ট করে আপনাদের সামনে দেখিয়েছিলাম যে কখনো যদি অসুবিধা হয় একটু লাইন চার্টে কনভার্ট করে নেবেন, তাহলে বুঝতে পারবেন মার্কেট কি করছে। মানে আজকে ৮৪-৮৫ পয়েন্ট মাইনাস, মানে অনেকে আবার ভাববেন মার্কেটটা আবার খারাপ হয়ে গেল, এটা কি ভেনেজুয়েলা আক্রমণের জন্য, হ্যান ত্যান অনেক কিছু মনে করবেন। কিন্তু লাইন চার্টটা করে নিলে মোটামুটি ভাববেন যে না, যখন লাইফ হাইতে একবার গেল, তারপর থেকে আবার ক্লোজিং বেসিসে অবশ্যই লাইফ হাইতে আমরা ক্লোজিংও দিয়েছি এবং তারপর একটু রিট্রেসমেন্ট এটা করছে। আ এটা একদম স্বাভাবিক এবং আপনাদের এই ব্যাপারটা, যারা আমার চ্যানেলের রেগুলার দর্শক, আমি বারবার বলে এসেছি, যতক্ষণ না এই ২৫,৫০০ এইসব লেভেলগুলো ভাঙছে, ততক্ষণ কোনো চিন্তার কারণ নেই। এবং যখন এইসব ফলগুলো এসেছিল, তখনও আমি বলেছিলাম, যখন এইরকম ফল এসেছিল একেক দিনে, এরকম ফল আমি বারবার বলেছিলাম যে যতক্ষণ না ২৫,৫০০ ভাঙছে বা ২৫,৪০০, ততক্ষণ চিন্তার কারণ নেই, স্ট্রাকচার ঠিক আছে, উপরের দিকেই কনসলিডেট করছে। এবং দেখলেন, মানে প্রায় বছরের শেষ বা বছরের যেভাবেই দেখেন না কেন, ২০২৬-এর শুরুতে বা ২০২৫-এর প্রায় শেষের দিকে কিন্তু ঠিকই আমরা লাইফ হাইতে গিয়েই বন্ধ দিয়েছি এবং একটা থিওরিটিক্যাল লাইফ হাইও আমরা করেছি। তারপর আজকে ৩০-৪০ পয়েন্ট বা ৭০ পয়েন্টের নিচে বন্ধ দিচ্ছে, এমন কোনো ব্যাপার নয়। ভেনেজুয়েলার ব্যাপারটা নিয়ে আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে, সেটা একটু বলে নিই, ১ মিনিট জাস্ট নেব। সেটা হচ্ছে, দেখুন, আ আমাদের তো কোনো কিছু মানে করার নেই। আ অনেকে অনেক রকম ব্যাপারে দেখবে। একদল মনে করবে না, এটা তো একটা সার্বভৌম কান্ট্রির উপর এরকম গিয়ে তার প্রেসিডেন্টকে ধরে আনবে, সেই জিনিসগুলো ঠিক নয়। আবার যারা প্রো আমেরিকান, তারা আবার অন্যরকম কথা বলবে। তো এই ব্যাপারগুলো চলতে থাকবে। অ্যাজ আ শেয়ার মার্কেট আমাদের ব্যাপারটা হলো যে কি হচ্ছে এর জন্যে গ্রাউন্ডে বা শেয়ার মার্কেটের উপর কোনো প্রভাব পড়বে কিনা সেটা দেখার। যদি আমাকে জিজ্ঞেস করেন ভারতের অর্থনীতির উপর প্রভাব পড়বে কিনা, আ আমার তো সেটা সেই অর্থে মনে হয় না। যদিও একটু গ্লোবাল আ কি বলে, একটু ব্যাপারগুলো চেঞ্জ হতে পারে। মানে কি, একটু বুঝিয়ে বলি। ভেনেজুয়েলা জানেন, একটা অয়েলের একটা ভান্ডার আছে তাদের। অয়েল বেশি প্রোডিউস করে না, কিন্তু অয়েল মজুত আছে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি। এবং আমেরিকা বিভিন্ন মহল মনে করছে, এবং আপনারাও হয়তো অনেকে মনে করছেন, যে মেইন অয়েলের জন্যই এই ব্যাপারগুলো করেছে।
তো ঠিক আছে। এইবার মেইন যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে চায়না। চায়না কিন্তু ভেনেজুয়েলার থেকে অনেক অয়েল ইম্পোর্ট করে। তো এবার আমেরিকার আধিপত্য এসে যাওয়াতে, আধিপত্য বলছি কেন? আপনারা বুঝতেই পারছেন, একটা পাপেট সরকার বসানো হবে। তারপর আমেরিকার অয়েল কোম্পানিগুলোকে ভেনেজুয়েলায় ফুল অ্যাক্সেস দেওয়া হবে। এগুলো তো হবেই, জানা কথা। তো এতে কি হবে, চায়না যে অয়েল পেত অনেক কম দামে এবং তার উপর একটু বাঁধন কিন্তু কষবে। সুতরাং একটা জিওপলিটিক্যাল টেনশন বা জিওপলিটিক্যাল একটা চাপানোতর কিন্তু তৈরি হবে। আ যেটা যেটা মানে কি বলবো? ওই জিওপলিটিক্যাল লেভেলেই থাকবে। শেয়ার মার্কেটে তার প্রভাব পড়তে দেওয়া হবে না। আর্টিফিশিয়ালি দেওয়া হবে না। কেন? একটা দুটো উদাহরণ বলি। দেখুন, এই যে ভেনেজুয়েলার উপর অ্যাটাক হবে, এটা কি বড়, বড় আ মানে যারা সত্যিকারের গভর্নমেন্ট চালায়, সো কল্ড বিজনেসম্যানরা বা হ্যাঁ, তারা কি জানতো না? তারা কি জানতো না? জানতো বলেই মানে হামলাটা এমন সময় হলো উইকেন্ডে যখন মার্কেট বন্ধ। ঠিক আছে? সেইসব সময়ই হলো যাতে ১-২ দিনে খবরটা আ মানে কি বলে হজম হয়ে যায় এবং তারপর একটা ব্যাপারটা হয়ে যায় এবং তাতে মার্কেটের উপর তেমন প্রভাব ফেলা হবে না। আপনি যদি আজকে বিদেশের অল ওভার মার্কেটও দেখেন, এমন কিছু প্রভাব চলছে না। মানে এমন কিছু এই নয় যে গেল রব উঠছে শেয়ার মার্কেটের জন্যে, তা নয়। এই নয় যে অয়েলের আ প্রাইসের উপর দারুণ প্রভাব পড়েছে। না, মানে দারুণ প্রভাব মানে আমি কি বলতে চাইছি বুঝছেন। ২-৩-৪% এদিক ওদিককে দারুণ প্রভাব ওসব বলবেন না। মানে একটা ফান্ডামেন্টালি কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে যে সারা বিশ্বে ভেনেজুয়েলার জন্যে আ ধস নামবে, তা মনে হচ্ছে একদমই নয়। কারণ এরকম ব্যাপার আরো হয়েছে এবং এটা প্রলংড হবে না এটা তো পুরো বোঝা যাচ্ছে। কারণ ২-৩ ঘন্টার অপারেশনে মানে মেইন যে আ যাকে আমেরিকা চাইছিল তাকেই তুলে নিয়েছে। সুতরাং তাদের প্রেসিডেন্টকে আ মানে কি বলে হেফাজতে নেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই ছবি-টবি দেখেছেন। তো সুতরাং কাজ তো হয়েই গেছে। এই নয় যে রক্তক্ষয়ী যুদ্ধ চলবে, অনেক দিন ধরে চলছে, তাও হওয়ার কোনো চান্স নেই। সুতরাং আমার মনে হয় না তার প্রভাব খুব একটা শেয়ার মার্কেটে পড়বে। আজকে যেটা দেখছেন ৭৮ পয়েন্ট মাইনাস, এটা তো যেকোনো নরমাল দিনেও হয়। এবং লাইফ হাই করার পর একটু কনসোলিডেট, ইটস ওকে। তো চিন্তার আপাতত কোনো কারণ নেই। সেটা একটু আপনাদের ক্লিয়ার রাখলাম। ২ মাস থেকেই বলছি যে চিন্তার কারণ নেই এবং আপনাদেরকে মনে করিয়ে আবার দিতে চাই, ১ম কোন ইনডেক্স লাইফ হাই করল? তার উত্তর হবে লার্জ ক্যাপ ইনডেক্স। কারণ নিফটি লার্জ ক্যাপ ইনডেক্স, এই নয় যে স্মল ক্যাপ ইনডেক্স লাইফ হাই করেছে। আ বাই আ বা আ স্মল ক্যাপ ইনডেক্স যখন কথাই বলছি দেখে নিন, লাইফ হাই থেকে অনেকটা দূরে আছে। মিড ক্যাপ ইনডেক্স লাইফ হাই এর প্রায় বলতে পারেন, হ্যাঁ, লাইফ হাই বলতে পারেন। এইখানে লাইফ হাই তার এখানে। ঠিক আছে। কিন্তু মেইন হচ্ছে নিফটির ব্যাপারটা ইম্পোর্টেন্ট বেশি হয়েছে। লার্জ ক্যাপগুলোর বেশি র‍্যালি হয়েছে এবং সেই জিনিসটা এবং বিগত আ বা যদি ১-২ মাস দেখেন, আ লার্জ ক্যাপেই কিন্তু বেশি হয়েছে এবং আপনাদের কিন্তু আমি অনেক আগে অনেক আগে আমি কিন্তু লার্জ ক্যাপে আ মানে পজিশন নিতে বলিনি। কেননা আমি বলেছিলাম যে আমি লার্জ ক্যাপ ওরিয়েন্টেড একটু করছি। কারণ আমার মনে হয় বুল রানটা লার্জ ক্যাপে আসবে। পুরনো ভিডিওগুলো একটু দেখে নেবেন। তার মধ্যেই আছে যে লার্জ ক্যাপে একটু ব্যাপার আসতে চলেছে। তারপর মিড ক্যাপ, স্মল ক্যাপের র‍্যালিগুলো আসবে। এখন নয়। ১ম এ লার্জ ক্যাপ দিয়ে স্টার্ট হবে এবং সেই অনুযায়ী ব্যাপারটা আপাতত চলছে। দেখে খুশি লাগছে। এবার চট করে আসি যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আমি কিভাবে ইনভেস্টমেন্টটা করি, তার একটা ব্যাপার এবং আপনাদের জন্য লাস্টে একটা দারুণ ঘোষণা আছে ফ্রি অফ কস্টে। ঘোষণা শুনেই ভাববেন না কোনো কোর্সের ব্যাপার বা কিছু। একদম ফ্রি অফ কস্টে একটা জিনিস আছে। সেটা নিয়েও বলব। প্লিজ ভিডিওতে থাকুন। অনেকদিন বাদে ভিডিও বানাচ্ছি। একটু হয়তো বড় হতে পারে। কারণ অনেক টপিক আমি কভার করছি আজকের ভিডিওতে। আচ্ছা, মিউচুয়াল ফান্ড নিয়ে বলি যে বেস্ট মিউচুয়াল ফান্ড আমার কি লাগছে ২০২৬ এ বা আমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করছি। তো আজকে আমি ইনডেক্স মিউচুয়াল ফান্ড নিয়ে বলব, যার মধ্যে আমার বেশিরভাগ ইনভেস্টমেন্ট গুলো থাকে এবং সে সে তার মাধ্যমেই মার্কেটকে আউট পারফর্ম কিভাবে একটু করা যায় সেটাও আমি বলব। আ মানে যেটা আমি করে থাকি। তো এবার তার জন্যে আগে আমি নিজের পোর্টফোলিওটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। মানে এইটা বিগত ১ বছরে একটু দেখতে পাচ্ছেন কিনা একটু জুম করে নেবেন বা আমি নামও বলে দেব। আ বি আ ১ম এই বলি, যা নামগুলো দেখানো হচ্ছে জাস্ট ফর এডুকেশন পারপাস এ।
আমি জাস্ট শেয়ার করছি, নলেজ শেয়ারিং এর ব্যাপার ভাবতে পারেন। কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস আমি দিচ্ছি না এবং আপনাদেরও বলছি না যে এই ফান্ডগুলোতে ইনভেস্ট করুন। একদমই এটা বলছি না। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। কারণ এগুলো ইনডেক্স ফান্ড, ইনডেক্স নিয়ে কথা হচ্ছে মেইনলি। তো দেখুন, আমার যেটা আছে, আ দেখতে পাচ্ছেন দুটো মোমেন্টাম ফান্ডের মধ্যে স্পেশালি দেখতে পাচ্ছেন কোটাক নিফটি মিড ক্যাপ 150 মোমেন্টাম, টাটা নিফটি মিড ক্যাপ 150 মোমেন্টাম ইনডেক্স ফান্ড। এই দুটো মোমেন্টাম ফান্ডে আমি ১ম এ একটু ইনভেস্ট করেছিলাম। এই ইনভেস্টমেন্টটা যে দেখাচ্ছি, আমার এটা কোর মানে কি বলবো? আ জাস্ট ১ বছরের ইনভেস্টমেন্টের আমি দেখাচ্ছি। এনএভি গুলো দেখেই বুঝতে পারছেন। বিগত ১ বছর বা ৬ মাসে আমি যা ইনভেস্ট করেছি সেইটা দেখাচ্ছি। আমার যে লং টার্ম ইনভেস্টমেন্ট গুলো আছে তার পোর্টফোলিও এটা নয়। কারণ এই বেশিরভাগ ইনডেক্সগুলো সবে শুরু হয়েছে। তাই জন্য এর বেশি হিস্ট্রিও নেই। এটাও একটা কারণ। ঠিক আছে? আর আরেকটা কথা আপনাদের দেখাতে চাইছি, কারণ বেশিরভাগ লোক আপনারা নতুন এসেছেন যারা ১ বছর ৬ মাস থেকে ইনভেস্ট করছেন। তাদেরকে আমি এটা দেখিয়ে দেখুন, যদি আমি ৫ বছর ৬ বছর আগে থেকে যে ফান্ডে ইনভেস্ট করে রেখেছি সেগুলো তো ভালো রিটার্ন দিচ্ছে। সেগুলোকে দেখিয়ে আপনাদের আ মানে মাথা ঘোরাতে চাই না। কারণ সেটা দেখে আপনি ভাববেন, ও এগুলোতে তো এত রিটার্ন, এদিকে আমার কেন লাল? আপনার হয়তো পোর্টফোলিও লাল হয়ে আছে। কারণ আমারও পোর্টফোলিও ১ টা ২ টো লাল আছে। তো সেইটা কোনো মানে হয় না। ১ বছর ৬ মাস এরকমের ইনডেক্স নিয়ে কথা হচ্ছে। ঠিক আছে? তো এই দুটো যে মোমেন্টাম মিড ক্যাপ ওরিয়েন্টেড ফান্ড আছে, সেখানে আমি আপাতত ইনভেস্টমেন্টটা একটু বন্ধ করে বা একটু থামিয়ে দিয়ে বা সেইটাকে আমি মতিলাল অসওয়াল নিফটি 500 মোমেন্টাম 50 ইনডেক্স যেটা আছে তার মধ্যে আমি কিন্তু চ্যানেলাইজ করেছিলাম। তাই জন্য আপনি মোমেন্টামের ৩ টে ফান্ড দেখবেন। আসলে ২ টো ফান্ড মোটামুটি বন্ধ আছে। আমি এখন নিফটি 500 মোমেন্টাম 50 তে করছি। এখানে একটা প্রশ্ন থাকে, ধরুন একই ইনডেক্সকে ২ টো ৩ টে ফান্ড হাউস হয়তো দেয়। হয়তো মতিলাল অসওয়ালের নিফটি 500 মোমেন্টাম আছে, নিপন ইন্ডিয়ার আছে, আরো অনেকের হয়তো আছে। তো আমি বলব, আপনি যে মিউচুয়াল ফান্ডেই যান না কেন সবাই এক। মোটামুটি আপনি দেখে নিন কার এক্সপেন্স রেশিও কম সেই অনুযায়ী যান। আজকের ডেটে আমি যখন আগের মাসে আমি এনালিসিস করেছিলাম তখন দেখেছিলাম যে নিপন ইন্ডিয়ার কম আছে। নিফটি 500 মোমেন্টাম 50 ইনডেক্স ফান্ডের মধ্যে নিপন ইন্ডিয়ার এক্সপেন্স রেশিওটা যেন একটু কম হয়েছে। নিপন বা কোটাকের এরকম আছে। তাহলে সেক্ষেত্রে সেইখানে যাওয়া যেতে পারে। আমি কি চেঞ্জ করব? না, আপাতত নয়। যদি দেখি যে হ্যাঁ, এক্সপেন্স রেশিওটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমি নিশ্চয়ই আমিও চেঞ্জ করে নেব। মানে ইনডেক্স ফান্ডে যার এক্সপেন্স রেশিও কম আছে তার সাথে থাকুন, তাহলেই কাজটা হয়ে যায়। আচ্ছা, আরেকটা যেটা আমার সবথেকে একটু প্রিয় সেটা হচ্ছে এইচডিএফসি নিফটি 500 আ মাল্টি ক্যাপ 50:25:25 ইনডেক্স ফান্ড। এটাও ইনডেক্স, বুঝতে পারছেন। এটা মাল্টি ক্যাপ ইনডেক্স। মাল্টি ক্যাপ ইনডেক্সে 50% লার্জ ক্যাপ, 25% স্মল ক্যাপ, 25% আ মিড ক্যাপ এরকম থাকে। এইবার এইটা বলার আগে মোমেন্টামটা নিয়ে বলি। মোমেন্টামে অনেকের হয়তো এখন মাইনাস আছে যারা ইনভেস্ট করেছেন। ১ম কথা বলব, মোমেন্টামটা যখন আমি যেকোনো সময় কভার করেছিলাম আগে, আমি বারবার বলেছিলাম মোমেন্টাম ফান্ড সবার জন্যে নয়। এটা হাই রিস্ক, হাই রিওয়ার্ড জাতীয়। যখন আমি হাই রিস্ক হাই রিওয়ার্ড কথাটা বলি বা আপনারাও বিভিন্ন জায়গায় শোনেন, আপনারা সবসময় না মাথা চলে যায় রিওয়ার্ড। হাই রিওয়ার্ড আছে তো তাহলে এটা নিতে হবে। হাই রিস্কটাও দেখবেন। হাই রিস্ক হাই রিওয়ার্ড। হাই রিস্ক কেন? যখন মার্কেট একটু দাঁড়িয়ে থাকে বা এরকম থাকে তখন এটা মাইনাসেও প্রচুর যায়। তাই জন্য সেদিনকে একজন প্রশ্ন ইউটিউবেই মনে হয় করেছিলেন, "দাদা আমি মোমেন্টাম ফান্ডে ৬ মাস ৭ মাস আগে ইনভেস্ট করেছি, নেগেটিভে চলছে।" হ্যাঁ? হাই রিটার্ন পাওয়ার জন্য তো ইনভেস্ট করেছো। তা হাই রিটার্ন পেতে গেলে হাই রিস্কও তো আছে, সেটাও তো জানো। যদি যদি তোমাদের রিস্ক ধরুন রিস্ক প্রসপেক্টটা বা রিস্ক প্রোফাইল ওই হাই রিস্ক হাই রিওয়ার্ড এর মতো নয়, সুপার অ্যাগ্রেসিভ টাইপের নয়, তাহলে তাদের মোমেন্টাম ফান্ড নেওয়া উচিত নয়। সিম্পল মাল্টি ক্যাপে থাকুন, ফ্লেক্সি ক্যাপে থাকুন, তাহলেই হলো। যদিও ইনডেক্স ফান্ড হচ্ছে, ইনডেক্স ফান্ডের মধ্যে ফ্লেক্সি ক্যাপ ইনডেক্স ফান্ড নেই, মাল্টি ক্যাপ আছে, তো সেটা নিয়ে কথা হচ্ছে। যদি আপনি দেখেন রিটার্নের মধ্যে মোমেন্টাম গুলোতে অল্প পজিটিভ কস্ট টু কস্ট বেসিসে আছি। 500 মোমেন্টামে 5% ডাউন আছে, ঠিক আছে। মোমেন্টাম ফান্ড হাই রিস্ক হাই রিওয়ার্ড আমি জানি। আবার যখন বাজারে মোমেন্টাম আসবে তখন ব্যাপারগুলো হয়ে যাবে। তো আ মাল্টি ক্যাপে দেখুন 9% এর মতো পজিটিভে আছি। আ আ আর লার্জ অ্যান্ড মিড ক্যাপ আরেকটা ইনডেক্স যেটা অনেকের জন্যে সুটেবল হয়। যারা একটু লার্জ ক্যাপেও থাকতে চান, আবার একটু মিড ক্যাপেও থাকতে চান, তাদের জন্য লার্জ অ্যান্ড মিড ক্যাপ 250 ইনডেক্সটা একটু দেখতে পারেন। ঠিক আছে? যেটা এইখানে।
দেখছেন লার্জ অ্যান্ড মিড ক্যাপ 250 ইন্ডেক্স সেটাও কিন্তু আমায় 11% মতো রিটার্ন দিয়েছে। এই সবই রিটার্ন কিন্তু মোটামুটি এই ১ বছর, ৬ মাস, ৮ মাস, ৯ মাস এরকমের রিটার্ন। ঠিক আছে? এক্সাক্ট আমি মাস বলতে পারব না, অতটা মনে নেই। কিন্তু মোটামুটি ওরকম। তার মধ্যে এই রিটার্নগুলো যেটা মোটামুটি ভালো দেখেছেন। তা সত্ত্বেও আরো একটা জিনিস করেছে। আপনি বলবেন ১ বছরে তো স্যার মার্কেট ১১% ১২% র‍্যালি করেনি। না করেনি। হয়তো আমি একটু নিচের দিকে একটু এভারেজও করেছি, সেই অ্যাকুমুলেট করেছি সেটাও আছে। আরেকটা যেটা স্পেশাল বোনাস টিপস আপনাদের দেব, সেটার জন্য এখন রেডি থাকুন। সেটা নিয়ে একটু বলি এখন। আমি কি করি? আমি ক্যান্ডেলসে চলে আসি। আমি কি করি? ইন্ডেক্স ফান্ডে, স্পেশালি ইন্ডেক্স ফান্ড যেটা আমি করি, আপনাদের তো নামগুলো প্রায় দেখালাম। জাস্ট ফর লার্নিং পারপাস এ আপনারা নিজেদের রিস্ক প্রোফাইল অনুযায়ী কিন্তু ইন্ডেক্স ফান্ডে যাবেন। নিজের রিস্ক প্রোফাইল কি তার উপর বেস করে। আ সেটা হচ্ছে আমি কি করি? এইখানে এখানে যেকোনো চার্ট খুলে একটা মুভিং এভারেজ আপনি নিয়ে নেবেন। ঠিক আছে? মুভিং এভারেজ আ আমি আমি এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ নিই এবং সেটা 100 ডেজ মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল এটা নিয়ে নিলেন। যেকোনো কালার রাখতে পারেন। আমি একটু এই কালার রাখি তাই। ওকে, ধরুন 100 ডেজ মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ আমি ড্র করে নিই। নিফটির উদাহরণ দিয়ে আমি আপনাদের সামনে বলি। ধরুন নিফটির কারোর ইন্ডেক্স ফান্ড আছে। ঠিক আছে? যদিও আমি বলব যারা একটু কম বয়সী আছেন এবং আ যারা একটু মানে কি বলে লং টার্ম এর জন্যে করছেন, তারা পিওর লার্জ ক্যাপ এ না করে লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিশিয়ে একটা করতে পারেন। লার্জ অ্যান্ড মিড ক্যাপ 250 ইন্ডেক্স তো আছেই। অনেক ধরনের অপশন আছে। মানে আলাদা প্রশ্ন করে কোনো লাভ নেই যে এইটা ভালো, ওইটা ভালো। নিজের জন্য যেটা ভালো রিস্ক প্রোফাইল অনুযায়ী করবেন। শুধু নিজের রিস্কটা মাথায় রাখবেন। দেখুন, আমি কি করি প্রত্যেক 100 ইএমএ তে যখন মেইন ইন্ডেক্স আসে, সেটা মাল্টি ক্যাপ ইন্ডেক্সও হতে পারে। প্রত্যেকটা ইন্ডেক্সেরই চার্ট আছে। একটু দেখে নিতে পারেন। একটু আ এড করে রাখবেন ওয়াচ লিস্টে। মিড ক্যাপ ইন্ডেক্সেরও আছে, আ নিফটি 50 র তো আছেই। তো সেইখানে নিফটি ধরুন কেউ আমি যেই ইন্ডেক্সেই মানে ইনভেস্ট করি না কেন, সেই ইন্ডেক্সের চার্ট আমি খুলি। তার মধ্যে একটা মুভিং এভারেজ 100 ডেজ ইএমএ ড্র করে নিই। এবং নরমাল এসআইপি বা নরমাল মাসে টাকা দেওয়া তো চলেই, যা এসআইপি মোড বা নরমাল ইনভেস্টমেন্ট চলে। তাছাড়া যখন এইসব জায়গায় আসে 100 ইএমএ টাচ করে, তখন আমার পকেটে যদি এক্সট্রা পয়সা থাকে, সেটা সে আমার কাছে যাই থাকুক সামর্থ্য অনুযায়ী, সেটা আমি তখন একটু ইনভেস্টমেন্ট করে দিই। ঠিক আছে? ধরুন এইসব জায়গায় যখন একটু নিচের দিকে চলছিল, যখন ১ম এসেছিল আমি এখানে ইনভেস্ট করেছিলাম। আবার একটু ওয়েট করলাম। মার্কেট ধরুন নিচে এসেছে। হাতে ধরুন পয়সা নেই। তাহলে কোনো চাপ নেই। আবার যখন এখানে এলো 100 মুভিং এসে যে আছে এইখানে আবার করলাম ধরুন ২ মাস বাদে, ১ মাস বাদে। কারণ সবসময় তো হাতে পয়সা থাকবে না। মোটামুটি হচ্ছে 100 মুভিং এভারেজ এ। এইটা কখন কাজে দেয়? যখন আপনার বা আ গোল যখন ১০ বছর, ১২ বছর, ১৫ বছর এরকম আছে। যাদের গোল ২ বছর, তারা ওই পড়ন্ত মার্কেটে এভারেজ করে খুব একটা কিছু হয় না। কারণ ২ বছরে ইনভেস্টমেন্ট হয় না মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড সাধারণত একটু লং টার্মের ব্যাপার আপনারা জানেন। তো সেক্ষেত্রে ১০ বছর ১৫ বছরের যদি নজরিয়া থাকে, তাহলেই ব্যাপারগুলো একটু ভালো কাজে দেয়। তো সুতরাং আবার যখন আসছে এইসব জায়গায় যদি হাতে টাকা থাকে তো ঠিক আছে, মার্কেটের নিচে। নাহলে 100 মুভিং এভারেজ এ আছে তো আমি ইনভেস্ট মোটামুটি করতে থাকি। মোটামুটি আবার যখন উপরে ওঠে, এই যে মাসে যে এসআইপি গুলো চলছিল সেগুলো তো ইউনিট অ্যাকুমুলেট হয়েইছে। কিন্তু এই 100 মুভিং এভারেজ এ যেগুলো নিয়েছিলাম, সেই আ যে ইউনিট এক্সট্রা আমি অ্যাকুমুলেট করলাম, সেগুলো যখন আবার মার্কেট উপরের দিকে যায়, যদি আপনি ফ্রন্ট লাইন ভালো ইন্ডেক্সে থাকেন, তো এবং ভারতের ইকোনমি যখন ভালো আ চলবে বলে একটা ধারণা রাখাই যায়। তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো মতন ইউনিট যেহেতু কম দামে অ্যাকুমুলেট হয়েছে, সেহেতু সেগুলো পরবর্তীকালে মার্কেটকে আউট পারফরম্যান্স রিটার্ন দেয়। মানে মান্থলি নরমাল সিপ, আর যখন নরমাল সিপের সাথে ওই ডিপসে, এই যে 100 ইএমএ তে আসছে যখন একবার উঠার পর নিচে, এগুলো তো ডিপস। এই বাই অন ডিপস এর স্ট্র্যাটেজি যেগুলো থাকে সেগুলো কিন্তু ভালো। কেউ 100 ইএমএ নিতে পারেন, কেউ 150 ইএমএ, কেউ 200 ইএমএ। আপনার নিজের মতন করে প্ল্যান করতে পারেন। আমি 100 ইএমএ টা একটু প্রেফার করি বা ইউজ করি ডেইলি চার্টে, সেগুলো একটু করছি। আবার এর মধ্যেও একটা ব্যাপার আছে। আমি মান্থলি চার্টও মাঝে দেখি। কারণ মান্থলি চার্টে যদি কখনো এরকম ইএমএ তে আসে, তখন কিন্তু আমি মানে এই হয় না যে একটু ফিক্সড অ্যাসেট থেকে বেরিয়ে বরং আ আ কি
কি বলে একটু রিস্কি অ্যাসেট শেয়ার মার্কেটে আমি একটু আসি। কারণ মান্থলি চার্টে যদি 100 ইএমএ টাচ করে সেগুলো কিন্তু মানে ওখানে যদি ইনভেস্ট করা যায় সেটা কিন্তু আপাতত হিস্টোরিক্যালি দেখা গেছে দারুণ মুনাফা দেয়। আপনাদের সামনেই ব্যাপারটা আছে। দেখুন এইখানে যখন করেছিল 2020 ওই ফলে, তারপরে ওইখানে যারা একটু ইনভেস্ট করেছেন, হ্যাঁ বুকে বল নিয়েই ইনভেস্ট করতে হয়, তখন সব দিকে গেল রব থাকে, কিন্তু তারা এখন দারুণ মানে দারুণভাবে মজা করছেন। আবার দেখুন এখানেও হয়েছিল, ঠিক আছে? 2008 ফাটে যে ক্র্যাশ হয়েছিল, তারপর থেকে দেখুন কি, কি ব্যাপারে গেছে। সুতরাং এই ফলগুলো, সুতরাং আমি মান্থলি চার্টটাও দেখি, ডেইলি চার্টটাও একটু শর্টার টাইম ফ্রেমে দেখি, উইকলি চার্টও দেখতে পারেন। মোটামুটি দেখুন সবসময় তো হাতে টাকা থাকবে না, এক্সট্রা টাকা। এটা যারা বলে হয়তো অনেক ভিডিও দেখবেন, হ্যাঁ, যখনই বাই অন ডিপ সবসময় করুন। বাই অন ডিপ সবসময় প্র্যাকটিক্যালি করা যায় না। হাতে টাকা পয়সা থাকে না। কিন্তু এট লিস্ট নজরে থাকলে কি হবে, যে অ্যাটলিস্ট যখন একটু নিচে এলো একটু ইউনিট অ্যাকুমুলেট করি, এখন তো 1000 টাকা 500 টাকাতেও মিনিমাম একটা ইনভেস্টমেন্ট করা যায়। সুতরাং হাতে টাকা থাকলো একটু অ্যাপের মাধ্যমেই তো এখন করা যায়। একটু টাকাটা ইউনিটটা অ্যাকুমুলেট করে নিলাম। কিন্তু অ্যাটলিস্ট এই টেকনিক্যাল এই ছোট্ট একটা ব্যাপার জানা থাকলেই কিন্তু দেখবেন লং টার্মে হয়তো পোটেনশিয়াল আছে মার্কেটকে আউট পারফর্ম করার। হবেই যে কেউ বলতে পারে না। কিন্তু অ্যাটলিস্ট একটা পোটেনশিয়াল থেকে যায়। আশা করি এই বোনাস টিপসটা আপনাদের ভালো লাগলো। এবার আসবো আমার ট্রেডিং চ্যালেঞ্জের ব্যাপারে, তার একটা আপডেট ছোট্ট করে আপনাদের সাথে দিয়ে নিই এবং আপনাদের জন্য একটা ফ্রি অফ কস্টে যে জিনিসটা আছে সেটা নিয়েও আলোচনা করব। সেটা হলো, আগে বলে নিই, আমার চ্যানেলের সাথে যারা আছেন প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যারা একটু নতুন তাদের জন্য একটু বলে নিই। আমি সাধারণত ট্রেডিং চ্যালেঞ্জ করে থাকি এবং এই নিয়ে হয়তো প্রায় ১০-১২টা ট্রেডিং চ্যালেঞ্জ হয়ে গেল। প্রত্যেকটা সিরিজেরই প্লেলিস্ট আছে। প্লেলিস্টে গিয়ে ভিডিও দেখে নেবেন, ট্রেডিং চ্যালেঞ্জের আছে। আমি দেখুন প্রায় ১ মাস আগে আমি এখানে বলে দিয়েছিলাম যে আমি ২০২৫ এর লাস্ট ট্রেডিং চ্যালেঞ্জ শুরু করছি ২৪শে নভেম্বর থেকে, ১ মাস চলবে এবং অ্যাকাউন্ট নাম্বার, জেরোধার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছিলাম। এই নয় যে ওই যে মাল্টিপল অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে লাভ হলো সেটা দেখালাম, তা নয়। এবং আগে থেকে বলে দিয়ে, এটা ১ মাস আগের পোস্ট, যেদিন শুরু করব সেদিন আগে বলে নিয়ে তারপর শুরু করেছিলাম একদম ট্রান্সপারেন্টলি। এরকম হয়তো কোনো চ্যানেলে দেখতে পারবেন না। যদি এই জিনিসটা ভালো লাগে, ট্রান্সপারেন্সি, একটা লাইক আশা করব। তো সেখানে করেছিলাম এবং তারপর দেখুন চ্যানেলের নামও মানে জেরোধার অ্যাকাউন্টের নামটাও একটু নিয়ে নেবেন। আপনারা যদি দেখেন একটু রিফ্রেশও নয় করে দিই। এবার আমি এখানে ২৪শে নভেম্বর থেকে শুরু করেছিলাম। সুতরাং আমি নভেম্বরে যাব। ২৪শে নভেম্বর মানে এই সময় থেকে, তাহলে ২২শে নভেম্বর থেকে শুরু করি। আজকে জানুয়ারি 5 না, আমি তো ডিসেম্বর ৩১ পর্যন্ত এই ট্রেডিং চ্যালেঞ্জটা চলেছিল। তো তার একটা রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আপনাদের সামনে এলো এবং আমি ১,০০,০০০ টাকা দিয়ে এটা শুরু করেছিলাম। জাস্ট নোশনাল অ্যামাউন্ট ১,০০,০০০, তাহলে কি পার্সেন্টেজে দেখতে সুবিধা হয় এবং আপনারা দেখতেই পারছেন আ খুব সব দিন যে ট্রেড করেছি তা নয়। লাল দিনও কিছু ছিল, সবুজ দিনও কিছু ছিল, সবই ছিল। সব মিলিয়ে মিশিয়ে একদম অ্যাজ আ প্র্যাকটিক্যাল ট্রেডারের যা হয়। ওই যে ট্রেডার দেখেন বলেন যে সব দিন লাভ করি, তার মানে সে ফেঁকছে, সে মিথ্যে কথা বলছে। হ্যাঁ? তো একজন বলছে যে আমি সব দিনই ট্রেড করি। তাহলে সে প্রফেশনাল ট্রেডার নয়। সে জাস্ট ওই নেশার মাধ্যমে ট্রেড করছে। তো যাই হোক, সব দিন আপনি টার্মিনালের সামনে বসতে পারেন। কিন্তু সব দিন যে আপনি ট্রেডিং সেটআপ অনুযায়ী ট্রেড পাবেন তারও সিউরিটি নেই। তো যাই হোক, আমি এই সময় ডিসেম্বরটা একটু কম ট্রেডও করা উচিত। তো সেই অনুযায়ী করেছিলাম এবং তার মধ্যে দেখছেন রিয়ালাইজড প্রফিট ২২,০০০ টাকা। কিন্তু ওই চার্জেস এইসব কেটে ১৮,০০০ টাকার মতো প্রফিট হয়েছে। যেটা 18% এর মতন কিন্তু হয়। ১,০০,০০০ টাকার ক্যাপিটালে 18% প্রফিট, যেটা কিন্তু খুব ভালো। এবার শুধু তো প্রফিট দেখাতে এখানে আপনাদের সামনে আসিনি। আমি এখানে এসেছি লার্নিং পারপাসে, যে কি ট্রেড নিলাম, ট্রেড নেওয়ার পিছনে কারণটা কি ছিল এটসেট্রা। তো সেই জিনিসটার জন্যে, সেই জিনিসটার আমি একটা ভিডিও করে, একটা বা দুটো ভিডিও করে আপনাদের পুরো ডিটেইলসে বলতে চাই, একদম চার্ট ওপেন করে সবকিছু করে, এবং সেটা আমার অ্যাপের ভিডিওতে পাবেন। আমার অ্যাপে ফ্রি অফ কস্টে ভিডিওটা পাবেন। সঞ্জয় টক্স অ্যাপ। কি করতে হবে তার জন্য? এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টেই আমি ওই কোর্সের কোর্স বলছি, ওই ওই যেখানে আমি এই অ্যাপের কোর্সটা দিয়েছি, যেখানে আমি এই ট্রেডগুলো নিয়ে আলোচনা করেছি ট্রেডিং চ্যালেঞ্জের ফ্রি অফ কস্টে, তার লিঙ্ক দিয়ে দিয়েছি। জাস্ট লিঙ্ক ক্লিক করে এনরোল করে নেবেন ফ্রি অফ কস্টে, 0 পয়সাই লাগবে, এনরোল করে নেবেন। ঠিক আছে? বা প্ল্যাটফর্ম ফি হয়তো আমি জানি না, আমি আমার তরফ থেকে 0 রাখবো, হয়তো প্ল্যাটফর্ম ফি ৳১০ বা ৳৯ চার্জ করতে পারে। সে ৯-১০ টাকা হলে সেটা একটু দেখে নেবেন। ঠিক আছে? সেটা করে নিবেন। করে নিয়ে কিন্তু ওইখানে ভিডিও একটা পাবেন, যে ভিডিওটা
২৪ ঘন্টার মধ্যে আপলোড হয়ে যাবে। আ তো সেইটা কিন্তু আপনি দেখতে পাবেন যে আমি কি স্ট্র্যাটেজি নিয়েছিলাম, কি স্টকে আমি ট্রেড করেছিলাম। এই যে ট্রেডগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রেডগুলোর অ্যানালিসিস গুলো আপনারা পাবেন ডিটেইলসে। তো এইজন্য আ আমি চাই একটু সিরিয়াস যারা ওই অ্যাপ ইনস্টল করবেন, তারপর দেখবেন, আমি জানি তারা একটু সিরিয়াস। তো আমি সিরিয়াস লোকেদের জন্যে, সিরিয়াস ট্রেডার, সিরিয়াস ইনভেস্টর যারা সেটা দেখে একটু শিখুক, তার জন্যই আমি চাই। কারণ ভিডিওটা একটু লং হবে। YouTube এ দিলে অনেকে হয়তো ধৈর্য হারিয়ে ফেলেন। কিন্তু যাদের আসল ধৈর্য আছে, প্লিজ অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপের নাম সঞ্জয় টক্স। কিন্তু ওই Google Play Store এ সঞ্জয় টক্স সার্চ করলেও হবে। কিন্তু সার্চ করবেন না। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ১ম কমেন্টে লিংক দেওয়া আছে। সেই লিংকের মাধ্যমে গেলেই আপনি ভালোভাবে জিনিসগুলোকে পেয়ে যাবেন। ওকে? সেটা করে নেবেন। সেখানে আজকেই আমি ভিডিও আপলোড হয়ে যাবে। সেইটা সেই ভিডিওটা আপনার কাছে আ লাইফ টাইম থাকবে। লাইফ টাইম ইন দ্যা সেন্স যতক্ষণ আপনি অ্যাপটা রাখবেন ততক্ষণ থাকবে, এবং ওই অ্যাপে বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট, বিভিন্ন ধরনের সবকিছুই পাবেন আমার তরফ থেকে। তো কোনো অসুবিধা নেই। ভিডিওটা দেখার জন্য অ্যাপটা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো চলুন এবার আমি আসি। আ উম মার্কেটের মিউচুয়াল ফান্ড নিয়ে বললাম। আশা করব আপনাদের জন্যে যে ২০২৬ এ মোটামুটি ইনভেস্টমেন্টটা একটু শুরু করুন। ট্রেডিং করলেন কি করলেন না সেটা তো নিজেদের ব্যাপার। আ কিন্তু ইনভেস্টমেন্টটা এটলিস্ট চালু করুন। আ কেননা ইনভেস্টমেন্টের লং টার্মে কিন্তু সুফল পাওয়া যায়। নিজেরাই দেখছেন ২০২৪ এর যখন হাই করল, তারপর ২০২৫ টা ১ম দিকটা কতটা খারাপ গেছে। ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট থেকে শুরু করে ট্যারিফ, হেনা-তেনা অনেক কিছু খারাপ সময় গেছে। কিন্তু খারাপ সময় গেলেও বছরের শেষে কি হলো? আজকের দিনে দাঁড়িয়ে কি হলো? সেই তো লাইফ হাই। সুতরাং এইজন্যই আমি বলি। আর যারা ভালো স্টক পিক করতে পারেন না, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আসুন, ইন্ডেক্স ফান্ডের মাধ্যমে আসুন। আমিও তো দেখুন না। আমিও তো বেশি মাথা ঘামাবো না বলে একদম ইন্ডেক্স ফান্ডে করেছি, এবং ইন্ডেক্স ফান্ডে একটা ইন্ডেক্স ফান্ডে ১১% রিটার্ন দেখেছেন। ১-১.৫ বছরেরই ইনভেস্টমেন্ট। কারণ ওই ফা ওই 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 ইন্ডেক্স গুলো তো ১-১.৫ বছরই মতো এসেছে। ১১% নট আ ম্যাটার অফ জোক, যেখানে মার্কেট সাইডওয়েজই ছিল এই সময়। তো এইজন্য বলছি, প্লিজ ইনভেস্টমেন্টের উপর জোর দিন। যদি না আপনি ফান্ড চুজ করতে পারেন, যে ইন্ডেক্স আপনার ভাল লাগে, ধরুন মিড ক্যাপ ইন্ডেক্স ভাল লাগে, মিড ক্যাপ 150 ইন্ডেক্স। মিড ক্যাপ ইন্ডেক্সের ফান্ড আছে, মাল্টি ক্যাপ ইন্ডেক্স ফান্ড আছে। আমি তো বলব মাল্টি ক্যাপের মধ্যে লার্জ, মিড, স্মল সবই আছে। সেই অনুযায়ী একটা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট শুরু করুন। বা নিফটি আ ইন্ডেক্স ফান্ড আছে, নিফটি বিজ আছে, বা অনেক কিছু আছে। ইটিএফ এর মাধ্যমেও করা যায়। সবকিছুই করা যায়। করুন। ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিওটাকে পারলে একটু লাইক করে দেবেন। ভালো থাকবেন।